নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, যেটা জটিয়াখালী ফুলবাড়ি শিলিগুড়ি ওখানে অবস্থিত, এবং সেখানকার আমি সিনিয়র কনসালটেন্ট এবং হেড। আজকে এই ফেসবুক লাইভ প্রোগ্রামে আমি প্রথমবার এই লাইভ প্রোগ্রামে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তো সেটা হলো যে ডায়াগনোসিস অফ ক্যান্সার বা সাসপেক্টেড ক্যান্সার নিয়ে যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে, তারপরে আমরা কিভাবে সেই ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য বা কিভাবে আমরা এগোবো। তো এগুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্য একটাই, কারণ ক্যান্সার এখন যেভাবে একটা মহামারীর মতো আমাদের বিভিন্ন জায়গায় আমরা যখন দেখতে পাই, স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমরা পাই, যেখানে আমরা বুঝতে পারি যে ক্যান্সার কিন্তু ক্রমাগত বাড়ছে, সে বিভিন্ন রকমের ক্যান্সার হোক, এবং সেই ক্রমাগত যে বৃদ্ধিপ্রাপ্ত যে ক্যান্সার, সেই নাম্বার যেভাবে বাড়ার পরে কিন্তু আমাদের সেটা ট্রিটমেন্ট এবং তার ফলাফল, তার সার্ভাইভাল, তার ফাইন্যান্স, অনেক কিছু নিয়ে আমাদের মাথার মধ্যে অনেক রকম চিন্তা, অনেক রকম জটিলতা পাক খাতে থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দিশেহারা হয়ে পড়ি। মানে বিশেষ করে যারা পেশেন্ট এবং পেশেন্টের যারা বাড়ির লোক, তাদের ক্ষেত্রে একটা দিশেহারা ব্যাপার থাকে যে তারা কিভাবে এগোবে এবং কিভাবে কি করবে। তো সেই বিষয়টা নিয়ে আজকের এই আলোচনাটা মূলত আমি কিছু কিছু পোর্শনে বা পার্টে ভাগ করতে চাইছি। যেমন প্রথম হচ্ছে যে ডায়াগনোসিস কিভাবে হয় বা কখন আমরা সাসপেক্ট করবো ক্যান্সার। 2 নম্বর হচ্ছে যে আরো কিছু ইম্পর্টেন্ট যে জায়গা, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড ওপিনিয়ন, ফিনান্সিয়াল কাউন্সিলিং, ইন্টেনশন অফ দ্য ট্রিটমেন্ট, মানে আমরা কিভাবে চাইছি ট্রিটমেন্টটা হোক। সেই দিক থেকে দেখতে গেলে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তো আমি চেষ্টা করব এই বিষয়গুলো, যদিও একটা ভিডিও বা একটা লাইভ প্রোগ্রামের মাধ্যমে এটা যে সবসময় সম্পূর্ণভাবে বোঝানো সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব একটা সহজ সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করব, যাতে কেউ ভয় না পেয়ে এগিয়ে আসে এবং ক্যান্সারের ট্রিটমেন্ট করতে, ক্যান্সারের বিশিষ্ট যে ট্রিটমেন্টের জায়গা, ক্যান্সার সেন্টার বা যে কোনো জায়গায়, সেখানে গিয়ে যেন পেশেন্ট বা তার বাড়ির লোক সেখানে যান এবং তার পরবর্তী যে ধাপগুলো, সেই ধাপগুলোতে এক এক করে তারা এগিয়ে আসতে পারেন। এই বোঝানোর পরে আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোনো বক্তব্য থাকে, আপনি এই ফেসবুক লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমাদের কাছে জানাতে পারেন। আমরা সেগুলো যতটা সম্ভব আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী ক্ষেত্রে যদি কোনো বিশেষ কোশ্চেন নিয়ে আমরা দেখতে পাই যে এটা সম্বন্ধে আবার কোনো লাইভ প্রোগ্রামে করা দরকার, ডেফিনেটলি আমি এর পরবর্তী ক্ষেত্রেও সেটা নিয়ে এগোবো। এখন এই ক্যান্সারের বিশেষত নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নেই বা একটা কোনো বিশেষ সাইন বা সিমটম নেই যেটা দেখে আমরা সবসময় বুঝতে পারি যে হ্যাঁ, এটা ক্যান্সার হয়েছে বা এই ধরনের ক্যান্সার হয়েছে। ক্যান্সার অন্যান্য বাকি যে ক্রনিক ডিজিজ, যেমন ডায়াবেটিস বা এগুলোর মধ্যে কিন্তু একটা ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে, এবং খুব সাটেল, খুব চিন্তা ভাবনা যদি করা যায়, যেমন ধরা যাক একটা ব্রেস্টের লাম্প, যেটাতে হয়তো কোনো ব্যথা নেই, বা একটা আমাদের কোনো পেশেন্টের অ্যানিমিয়া বা ধরা পড়ছে না কি কারণে হয়েছে, বা পেটে একটা জ্বালা, পেটে ব্যথা, বা এই যে সমস্যাগুলো, যেগুলো খুব সাধারণ একটা সমস্যা, যেটার জন্য অনেক সময় আমরা হয়তো নিজেরাই হয়তো ওভার দ্য কাউন্টার কোনো মেডিকেশনের দিকে চলে গেলাম, 2-3 দিন পরেও কমছে না, 2 সপ্তাহ পরেও কমছে না, মুখের ভিতরে কোনো ঘা হয়ে রয়েছে যেটা ওষুধ খাওয়ার পরেও কমছে না। এই ধরনের ছোটখাটো জিনিস থেকে কিন্তু একটা ক্যান্সারের একটা জিনিস ধারা বাঁধতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে হতে পারে যে এটা তো কোনো ব্যাপার না, আমরা ওষুধ খেয়ে হয়তো কমে যাবে, কিন্তু দেখা গেল 2 সপ্তাহ 3 সপ্তাহ কমছে না। তো এই যে জিনিসগুলো, যেটা সাধারণভাবে হয়তো 5 দিন 7 দিনের মধ্যে কমে যাওয়ার কথা ছিল, বা একটা 2-3 দিনের মধ্যে আমরা যেগুলো সেরে যায়, তো সেই জিনিসগুলো যখন হচ্ছে না, আমাদের যেরকম আচরণরূপ সেই হিসেবে যখন আমরা দেখতে পাচ্ছি না, যেটা কমছে না, তখন কিন্তু আমাদের ডাক্তারবাবু দেখানো উচিত। নট নেসেসারি সবসময় যে আমাদের ক্যান্সারের ডাক্তারবাবু দেখাতে হবে, কিন্তু একজন কনসালটেশন করা উচিত যে এক্ষেত্রে কি আমাদের আর কোনো টেস্ট কিছু দরকার কিনা, আর কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার কিনা। তো এই ক্যান্সার ডায়াগনোসিস বা সাসপেক্ট হওয়ার জন্য মূলত আমাদের 3টে ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, পেশেন্টকে দেখাটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেন যে আমরা কিছু রিপোর্ট পাঠাচ্ছি, তার ভিত্তিতে আপনি বলতে পারেন যে কি ট্রিটমেন্ট হতে পারে। তো ট্রিটমেন্টটা কিন্তু শুধুমাত্র রিপোর্টের উপর ভিত্তি করে হয় না, কারণ ট্রিটমেন্টটা পেশেন্টের উপর করা হয়, এবং পেশেন্টের সেই ট্রিটমেন্টের জন্য পেশেন্টের কীরকম জেনারেল কন্ডিশন, তিনি কতটা সুস্থ, এবং তিনি কোন একটা ট্রিটমেন্ট, সেটা সার্জারি বা কেমোথেরাপি বা যেই হোক, যে ট্রিটমেন্টই হোক না কেন, সেটা তিনি নিতে পারার মতো একটা কন্ডিশনে আছেন কিনা, সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা। সুতরাং পেশেন্ট ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা খুব ভাইটাল পার্ট। 2 নম্বর হচ্ছে ইনভেস্টিগেশন বা ইমেজিং, মূলত যেখানে আমরা ক্যান্সার সাসপেক্ট করি, বা হয়তো কোনো পেশেন্ট অলরেডি একটা ক্যান্সারের ডায়াগনোসিস নিয়ে আমাদের কাছে আসছেন, তখন যদি তার একটা কোনো ইমেজিং, বলতে গেলে সিটি স্ক্যান, বা অনেক ক্ষেত্রে পেট সিটি স্ক্যান, যেটা আর কি ক্যান্সারের ক্ষেত্রে একটা ফাংশনাল ইমেজিং, বা একটা পেট সিটি যেটা আমরা বলি, যাতে আমরা অন্যান্য জায়গায় ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে কিনা সেই সব ক্ষেত্রে আমাদের একটা আলো ইনফরমেশন পাওয়া যায়। তো
তো সব ক্ষেত্রেই এটা লাগবে তা নয়, কিন্তু পেট স্ক্যান বা সিটি স্ক্যান এরকম বিভিন্ন যে ইনভেস্টিগেশন বা এমআরআই যেটা লাগবে, যে ক্যান্সারের ক্ষেত্রে যেটা লাগবে, সেই ইনভেস্টিগেশন একটা পার্ট, এবং সেই ইনভেস্টিগেশনের পরে বা আগে একটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু বায়োপসি। মেজরিটি ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমাদের বায়োপসি একটা মানে ইম্পর্টেন্ট পার্ট, এবং বায়োপসি করলে যে ক্যান্সার ছড়িয়ে পড়ে বা ক্যান্সার যে অন্য জায়গায় চলে যাবে এরকমই ধারণাটা খুব ভুল। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বায়োপসি হয়তো অপারেশন করার আগে দরকার পড়ে না। আমরা ক্লিনিক্যালি বা রেডিওলজিক্যালি যখন দেখে আমরা তো সাসপেক্ট করছি যে একটা গলব্লাডার ক্যান্সার আছে, বা অনেক সময় হচ্ছে প্যানক্রিয়াসে ক্যান্সার রয়েছে, বা খুব লিমিটেড অবস্থায় ওভারিয়ান ক্যান্সার রয়েছে, সেসব কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে হয়তো বায়োপসি ওই মুহূর্তে দরকার আছে কিনা সেটা আমরা বিবেচনা করার পরেই বায়োপসির দিকে যাই। কিন্তু বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বায়োপসি আমাদের ক্যান্সার ডায়াগনোসিসের জন্য একটা খুব উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন। এবং তো এই ক্লিনিক্যাল এক্সামিনেশন, আমাদের একটা ইমেজিং বা ইনভেস্টিগেশন এবং বায়োপসি, এই তিনটের উপর দাঁড় করিয়ে কিন্তু আমাদের একটা ক্যান্সারের ডায়াগনোসিস মূলত। এবং এই ইনভেস্টিগেশন, এই বায়োপসি দিয়ে কনফার্মেশন হলো যে এটা একটা কোনো ক্যান্সার হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে যে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি স্টেজিং মানে কি, যে জিনিসটা কোন জায়গায় আছে ওই জায়গাটা। যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যদি বলি, তাহলে ব্রেস্ট ক্যান্সারটা কি ব্রেস্ট ক্যান্সারের মধ্যেই মানে ব্রেস্টের মধ্যেই সীমাবদ্ধ, নাকি আরো অন্য কোথাও এগিয়ে গিয়েছে বা বগলের গ্ল্যান্ড এগিয়ে গেছে। তো সুতরাং এরকম হয়ে দেখা যায় যে স্টেজিংটাকে 1 2 3 4 না ভেবে আমরা বলতে পারি এটা লোকালাইজড বা আর্লি, একটা লোকালি অ্যাডভান্স বা একটু এগিয়ে গেছে, বা স্টেজ 4 বা যেটাকে আমরা বলছি ছড়িয়ে গেছে, সেই ধরনের ক্যান্সার। তো এটার উপর অনেকটা ডিপেন্ড করে কি না আমাদের নেক্সট যে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটার ইন্টেনশন মানে আমরা এটাকে সারিয়ে তোলার মতো ট্রিটমেন্টের দিকে যাচ্ছি, নাকি আমরা এটাকে মানে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বা এটাকে যে পেশেন্টের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার দিকে ট্রিটমেন্টের দিকে যাচ্ছি। তো এই দুটোর মধ্যে কিন্তু হচ্ছে ডিপেন্ড করছে স্টেজিংয়ের উপর। সবসময় স্টেজ 4 ক্যান্সার হলে সেটা শুধুমাত্র প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হবে তা নয়। কিছু কিছু ক্ষেত্রে যেমন কোলন ক্যান্সার বা অনেক ক্ষেত্রে স্টেজ 3 বা স্টেজ 4 ওভারিয়ান ক্যান্সারে আমাদের কিউরেটিভ বা সারিয়ে তোলার মতো জায়গায় আমরা পৌঁছতে পারি, বা অনেক ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমরা আসতে পারি যেখানে আমরা সারাতে পারি। কিন্তু মেজরিটি ভাবে ধরা যায় আপ টু স্টেজ 3 পর্যন্ত একটা আমাদের কিউরেটিভ ইন্টেনশন থাকার একটা জায়গা বেশি থাকে, এবং স্টেজ 4 বা যেটা ছড়িয়ে পড়ে সেসব ক্ষেত্রে আমাদের মূল ট্রিটমেন্টটা বেসিক্যালি হচ্ছে কিউরেটিভ নয়, প্যালিয়েটিভ ইন্টেনশন থাকে কিছু কিছু ক্ষেত্র বিশেষ ছাড়া। তো এই ট্রিটমেন্টের ইন্টেনশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ইন্টেনশনের উপর ভিত্তি করেই আমাদের যাবতীয় কিছু কাউন্সিলিং, যাবতীয় কিছু ট্রিটমেন্টের তার আশা, তার কি কি সমস্যা বা কি আমরা ভাবছি সেই অনুযায়ী কিন্তু আমাদের পেশেন্ট, তার বাড়ির লোক এবং ডাক্তারবাবু এদের সঙ্গে একটা বসে তাদের একটা আলোচনা করাটা খুব দরকার। এই প্রসঙ্গে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা বলতে পারি যে অনেক ক্ষেত্রেই যেমন অনেক পেশেন্টের বাড়ির লোক বলে যে না, আমার ডাক্তারবাবু পেশেন্ট কিছু জানে না বা পেশেন্ট ক্যান্সার সম্বন্ধে অবগত নয়, সেটা শুনলে পেশেন্ট খুব আরও বেশি খারাপ হয়ে যাবে বা ডিপ্রেশনে চলে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, রোগটা কিন্তু পেশেন্ট, হ্যাঁ যে পেশেন্ট বোঝার মতো কন্ডিশনে নেই বা শিক্ষাগত একটা ব্যাপার তার মধ্যে নেই, বা তাকে জানানো আর না জানানোর মধ্যে খুব পার্থক্য নেই, কারণ তার ডিসিশনগুলো তিনি নেন না, সেসব ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু এখন যত আমরা আধুনিকতার দিকে যাচ্ছি, পেশেন্ট কিন্তু নিজের ডিসিশনগুলো ম্যাক্সিমাম জায়গাতে নিজেরাই নিতে চান, এবং তাদের যদি আমরা প্রথম থেকেই ডিসিশন মেকিং এর পার্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা মানে তাদেরও যে আশা, তাদেরও যে কিছু স্বপ্ন বা কিছু যে জিনিসগুলো ওদের কাজ বাকি ছিল সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি। তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, তাদের কোনো কিছু আগের থেকে ভেবে রাখা কিছু কাজ বাকি আছে কিনা, তো এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে পেশেন্টের সাথে সেই বিষয়ে আলোচনা করতে পারি যে তার সেই ব্যাপারগুলো তিনি কত তাড়াতাড়ি করতে পারবেন, বা কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে যেগুলো হয়তো সবসময় মাথায় থাকে যে পরে করবো, কিন্তু কোনো কারণে ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে যে, তো এই বিষয়টা নিয়ে আমরা অন্য সময় আবার আলোচনা করা হবে। তো এই পেশেন্টের বাড়ির লোক, পেশেন্ট এবং ডাক্তারবাবু এদের সম্বন্ধে নিয়ে একটা কিন্তু ইন্টেনশন বলে আমাদের একটা মিটিং হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ট্রিটমেন্টের এই রিপোর্ট পেয়েছি, এবং এই রিপোর্টের ভিত্তিতে আমরা কিউরেটিভ ইন্টেনশনের দিকে যাচ্ছি, নাকি আমরা প্যালিয়েটিভ মানে সারিয়ে তোলা না ধরে রাখা বা একটা ঠেকিয়ে রাখার দিকে ট্রিটমেন্টের দিকে যাচ্ছি। তো এইগুলো যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে বোঝাতে পারবো যে আমাদের এই ট্রিটমেন্টের কি কি ধাপ, তারপর আমরা কি কিভাবে ট্রিটমেন্ট করছি। মানে ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় আগে আমরা যদি ধরে নিলাম যে কিউরেটিভ স্টেটিংয়ে আমি সার্জেন, আমি অপারেশন করবো, হয়তো আমি আগে অপারেশন করলাম, তারপরে কেমো বা রেডিয়েশন লাগলো, এটাও হতে পারে আগে আমাদের কেমোথেরাপি বা রেডিয়েশন লাগলো, তারপরে আমরা অপারেশন করলাম। এটা ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করছে। তার জন্য মাল্টিডিসিপ্লিনারি টিম আর বোর্ড, যেখানে অনেক ডাক্তারবাবুরা একসঙ্গে বসে একটা পেশেন্টের নির্দিষ্ট কোনো জায়গায় ক্যান্সার এবং তার ট্রিটমেন্টের জন্য আমরা আলোচনা করে ঠিক করি যে কোনটা পরপর কীভাবে করলে তার জন্য বেটার হবে। এখন এটাই হলো ট্রিটমেন্টের দিক থেকে আমরা বলতে পারি যে এইটা একটা আলোচনা দরকার, তার কি কি সমস্যা হতে পারে, তার কি কি ধরনের তার রেজাল্ট কি হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনাটা খুব ইম্পর্টেন্ট। এবং স্বাভাবিকভাবেই এর পরবর্তী যে অধ্যায় সেটা হচ্ছে তার ফাইন্যান্স, তার কীরকম খরচ হতে পারে, এই খরচের এস্টিমেশনটা খুব দরকার। কারণ অনেক সময় অনেক পেশেন্টের আর্থিকগতভাবে তাদের সচ্ছলতা থাকে না,
অনেকের মেডিক্লেম থাকে না, বা অনেক অনেক রকম যে গভর্নমেন্ট স্কিম বিভিন্ন জায়গায় চালু আছে সেগুলো থাকে না, বা কিভাবে সেটাকে নিজের ট্রিটমেন্টের জন্য ইউজ করতে পারে সেই সম্বন্ধে ধারণা থাকে না। সুতরাং সেটাও আমাদের একটা ইনস্টিটিউশনের দিক থেকে বা যে জায়গায় আপনাদের ট্রিটমেন্ট হচ্ছে তাদের থেকে একটা বোঝানোর দায়িত্বটাও পড়ে যে কোন কোন জিনিসগুলো এই স্কিম হোক বা মেডিক্লেম হোক বা বিভিন্ন রকম ফান্ড হোক এখান থেকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, যাদের ক্ষেত্রে ডেফিনেটলি ফিনান্সিয়ালি প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এইগুলো করা যেতে পারে। এবং এই আলোচনাগুলোর মধ্যে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, যে কোনো একটা ট্রিটমেন্ট স্বাভাবিকভাবে যে ক্যান্সার সেন্টারে হচ্ছে বা যেখানে হচ্ছে সেখানে যদি আগাগোড়া করা যায় তাহলে কিন্তু সেই ট্রিটমেন্টটা ডেফিনেটলি অনেক বেটারভাবে হয়। তার কারণ প্রথম থেকেই সেই জায়গার ডাক্তারবাবুরা কিন্তু সেই পেশেন্ট তার ফলাফল কীরকম রেসপন্ড করছে এই ব্যাপারগুলো তারা দেখতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা পাই যে অন্য জায়গায় ট্রিটমেন্ট হয়েছে তারপর আসছে, তাদের আমরা ট্রিটমেন্ট করতে পারবো না বা অসুবিধা সেটা না, কিন্তু পুরোটা যদি এক জায়গায় কেউ করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু ফলো আপের আগে এবং ট্রিটমেন্ট শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমরা যদি পাশে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা পেশেন্টের ওভারঅল যে একটা স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু অনেক বেশি থাকে। আর ফিনান্সিয়াল কাউন্সিলিংয়ের ইম্পর্টেন্ট হচ্ছে যে কত খরচ হতে পারে একটা এস্টিমেট, এটা বললে কিন্তু আগে থেকেই আমাদের একটা যদি আমরা ভেবে রাখতে পারি যে ঠিক আছে এখন কেমোথেরাপি হচ্ছে এটা এইরকম একটা খরচ হলো, এরপরে আমাদের একটা রেডিয়েশন বা অপারেশন হবে, তার ক্ষেত্রে আমরা আর একটা ধরনের ট্রিটমেন্ট একটা খরচ আমরা বলতে পারলাম যে এই ধরনের একটা খরচ আসতে পারে। তো সেই হিসেবে কিন্তু তারা একটা প্রিপারেশন নিতে পারে যে কত দিনের মধ্যে কিরকম একটা অ্যামাউন্ট টাকা লাগতে পারে বা কোন কোন ক্ষেত্রে কীভাবে আমরা কোন কোন স্কিম আমরা নিয়ে আসতে পারি সেই ব্যাপারগুলো। তো এটা তো গেল ফিনান্সিয়াল কাউন্সিলিং। নেক্সট যে একটা ইম্পর্টেন্ট জায়গা আসবে সেটা হলো সেকেন্ড ওপিনিয়ন। তো সেকেন্ড ওপিনিয়ন অনেকের মধ্যেই একটা কোশ্চেন আসতে পারে যে আপনি বলছেন ক্যান্সার হয়েছে কিন্তু বিশ্বাস হচ্ছে না, তো একটা ডিনায়াল ফেজ অনেকের মধ্যেই থাকে যে কী করে ক্যান্সার হলো, আমি কোনোদিন তামাক জাতীয় কিছু বা নেশা করিনি, এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আমরা ফেস করি। তো এটা একটা খুব ন্যাচারাল ফার্স্ট ডিফেন্স একটা যে আমার কী করে ক্যান্সার হয়, তো এই কোশ্চেনটা খুব স্বাভাবিক এবং এটা হলে যে মানে এটা হওয়াটাই খুব স্বাভাবিক। তো সেরকম হওয়ার পরে অনেকের মনে হতে পারে আমরা আর একটা জায়গায় সেকেন্ড ওপিনিয়ন নিতে পারি বা অন্য জায়গায় আমরা দেখাতে পারি বা আবার আমি রিপিট বায়োপসি করতে পারি। তো এই সেকেন্ড ওপিনিয়নে আমার আলাদা করে কিছু বলার নেই, যেটা আপনাদের ব্যক্তিগত একটা ব্যাপার, কিন্তু এটা নিয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন, ফোর্থ ওপিনিয়ন এভাবে যেন ব্যাপারটা ডিলে না হয় বা সেকেন্ড ওপিনিয়ন নেবো ভেবে কিন্তু অনেক সময় অনেকে এই ভাবনা চিন্তার মধ্যে হারিয়ে ফেলেন যে কি করে ক্যান্সার হলো, কেন এরকম হলো, আমার সাথে কেন এরকম হয়। এই ধরনের কোশ্চেনগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। যদি সেকেন্ড ওপিনিয়ন নিতে হয় সেটা আপনি নিন, সে অন্য ডাক্তারবাবু অন্য জায়গায় আপনাকে দেখাতে হয় সেটা যদি আপনাদের মনে হয় সেটা আপনারা করতে পারেন, কিন্তু তার জন্য যেন ট্রিটমেন্টের জন্য ডিলে না হয়, তার জন্য যেন আমরা আবার এই জিনিসটা থেকে ওভার থিঙ্কিং করতে করতে জিনিসটা থেকে ট্রিটমেন্টের মধ্যে থেকেই বেরিয়ে চলে গেলাম এরকম যেন না হয়। তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো সেকেন্ড ওপিনিয়ন ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে আমার দরকার হতে পারে, আপনাদের মনে হতে পারে, কিন্তু সেটাই কিন্তু মানে যেন সেকেন্ডের পর থার্ড ফোর্থ যেটা আমি বললাম এরকম যেন বারবার হতে না থাকে এবং ডিলে না হয়। 3 নম্বর যেটা অলরেডি বললাম যে ইন্টেনশন অফ দ্য ট্রিটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ আমাদের যে কোনো ক্ষেত্রে যখন আমরা একটা অপারেশন করি তার একটা ইন্টেনশন থাকে যে এটা আমরা অপারেশন যখন করছি মোটামুটিভাবে দুরকম অপারেশন, একই রকমভাবে কিউরেটিভ অপারেশন একটা হতে পারে যে কোনো অবস্ট্রাকশন বা যেটা প্যালিয়েটিভ একটা অপারেশন যেখানে আমাদের কোনো অবস্ট্রাকশন হোক বা কোনো একটা ব্লিডিং ফাঙ্গেশন বা আলসারেশন বা কোনো ঘা হয়ে রয়েছে যেমন ব্রেস্টের ক্ষেত্রে আমরা অপারেশন করি। তো যখন কিউরেটিভ অপারেশন হচ্ছে তো কিউরেটিভ অপারেশনের সময় অনেক ক্ষেত্রেই অনেক রকম কমপ্লিকেশন আসতে পারে। সেই কমপ্লিকেশনগুলো কী কী হতে পারে, অ্যাসোসিয়েটেড কোন কোন অর্গান বা কোন কোন জায়গায় ড্যামেজ হতে পারে বা কী কী সমস্যা হতে পারে তার একটা একটা প্রাথমিক একটা ধারণা থাকা উচিত। তার কারণ সব কিছু মানে আমরা যেরকম চাইছি, আমি অ্যাজ এ সার্জন যেরকম চাইছি সেই রকম সবসময় ইন্টার অপারেটিভলি অপারেশনের সময় কিন্তু আমাদের পুরো পিকচারটা একই রকম থাকে না, বা আমরা যেরকম এক্সপেক্ট করি সিটি স্ক্যান বা অন্যান্য ইমেজিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা অন্যরকম আমরা দেখতে পাই, যেটা হয়তো সিটি স্ক্যান বা এখন যতটাই আধুনিক ইনভেস্টিগেশন হোক না কেন সব কিছু কিন্তু সিটি স্ক্যানের মাধ্যমে বলা যায় না। বিশেষ করে যদি একটা পেটের অপারেশনের ক্ষেত্রে যেটা আমরা সিটি স্ক্যান দেখতে পাচ্ছি আর আমরা যখন অ্যাবডোমেনের মধ্যে পেটের মধ্যে ঢুকিয়ে দেখতে পাচ্ছি তখন কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক রকম চেঞ্জ, অনেক রকম জটিলতা আমরা সম্মুখীন হতে হয়। তো তার মধ্যে থেকেও আমাদের সেই জায়গা থেকে এগিয়ে গিয়ে একটা অপারেশন করতে হয় এবং তার ন্যাচারালি কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেই কমপ্লিকেশনের দিকে আমাদের একটা ইচ্ছে না থাকলেও আমাদের কিন্তু সেই কমপ্লিকেশনটা ফেস করতে হয়। তো যেমন পেশেন্টকেও ফেস করতে হয়, পেশেন্টের বাড়ির লোককেও ফেস করতে হয়, একই রকমভাবে সেটা কিন্তু আমাদেরকেও অনেক সময় নাড়া দিয়ে যায় যে একটা অপারেশনের জন্য অনেক সময় অনেক রকম ড্যামেজ বা অন্য কোনো ক্ষতি এগুলো কিন্তু হয়। এগুলো এক্সপেক্টেড নয় কিন্তু এগুলো হতে পারে। তো এই হতে পারা কমপ্লিকেশনগুলো কী কী হতে পারে তার একটা মোটামুটি কীরকম পসিবিলিটি এবং তার কী কী ট্রিটমেন্ট, তো সেগুলো কিন্তু একটা জেনে নেওয়াটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা কাজ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা
এই কাউন্সিলিং বা এই রিস্ক অ্যাসেসমেন্ট এই ব্যাপারগুলো খুব একটা ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে এই কোনো কমপ্লিকেশনের পর থেকে একটা কি বলবো একটা সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয় এবং সেটা অনেকেই হয়তো শোনেননি বা বুঝতে পারেননি বা কী প্রবলেম হতে পারে, তখন কিন্তু একটা মনে হয় যে এই অপারেশনটা বা এই ট্রিটমেন্টটা হয়তো না করালে হতো, তো সেই নিয়ে একটা সমস্যা অ্যারাইজ করতে পারে। তো যে কোনো রকম ট্রিটমেন্ট, সেটা কেমোথেরাপি হোক বা অপারেশন হোক বা যাই হোক, যাদের এফেক্ট রয়েছে তার কিন্তু একটা সাইড এফেক্ট আছে। তো সেই সাইড এফেক্টটাকেও কিন্তু আমাদের সাথে নিয়েই ভেবেই রিস্ক অ্যাসেসমেন্ট করি এগোতে হয় যে সাইড এফেক্ট হলে এই রুগী বা এই পেশেন্ট সেই জিনিসটাকে কতটা টলারেট করতে পারবে বা আমাদের তার রেসপেক্টিভ কী কী ট্রিটমেন্ট বা ব্যবস্থা আমরা নিতে পারি। যেমন একটা পেটের অপারেশনের পরে উন্ড ইনফেকশন বা একটা ব্লিডিং বা একটা জায়গায় অর্গান ড্যামেজ, এইগুলো কিন্তু একটা খুব যে কোনো ক্ষেত্রে একটা ন্যূনতম হলেও একটা কমপ্লিকেশনের মধ্যে পড়ে এবং সেই কমপ্লিকেশনগুলো আমাদের মেনেই অপারেশনটা করতে হয় এবং অনেক সময় সেই অপারেশন করার পরে কমপ্লিকেশনগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানেজ করে উঠতে পারি এবং ঠিকও হয়। কিন্তু হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেটা হয়তো আমাদের এক্সপেক্টেড টাইম যে আমরা 5-7 দিনের মধ্যে একটা পেশেন্ট ডিসচার্জ করতে পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের ডিলে হচ্ছে বা ডিসচার্জ করতে ডিলে হলো বা একটা সময় হলো, এবং খুব রেয়ারলি কিছু কিছু ক্ষেত্রে পোস্ট অপারেটিভ আমাদের কিছু পেশেন্টের হয়তো মর্টালিটি বা কিছু খারাপ কিছু হতে পারে। তো এই ব্যাপারগুলো জেনে নেওয়াটা খুব দরকার, কারণ যদি আমি অপারেশনের দিক থেকেই বলি, যেহেতু আমি ক্যান্সার সার্জন, সুতরাং অপারেশন এমন একটা পার্ট, বিশেষ করে সলিড অর্গান যে ক্যান্সারগুলোর ক্ষেত্রে আমরা অপারেশন করি, যেমন ব্রেস্ট বলুন বা কোলন ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার, এই যে ক্যান্সারের ক্ষেত্রে সলিড অর্গান ক্যান্সারগুলোর ক্ষেত্রে যখন আমাদের অপারেশন করা হয়, অপারেশন কিন্তু একটা জায়গা যেখানে একটা কিউরেটিভ, মানে পুরোটা যদি আমরা টিউমার অ্যাসোসিয়েটেড জায়গা যদি আমরা বার করে দিতে পারি, তাহলে কিন্তু সেটা সারিয়ে তোলার প্রবণতাটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ, তারপরে ডেফিনেটলি কেমোথেরাপি, রেডিয়েশন, এগুলো রোল ডেফিনেটলি রয়েছে এবং সব মিলিয়েই ট্রিটমেন্ট, কোনো একটা পার্টিকুলারলি শুধু সার্জারি দিয়ে ট্রিটমেন্টটা নয়, কিন্তু কিউরেটিভ বা পুরোটা সারিয়ে তোলার মতো একটা জায়গা কিন্তু ক্যান্সার সার্জারিটা অনেক ক্ষেত্রে নিয়ে যেতে পারে। তো সেসব ক্ষেত্রে এই যে কোনো সার্জারির যেরকম ঝুঁকি থাকে, সেই ঝুঁকিগুলোকে নিয়ে কিন্তু আমাদের সেই ট্রিটমেন্টগুলোর দিকে এগোতে হয়। এখন ওভারঅল এই যে কাউন্সিলিং, এই কাউন্সিলিংয়ের মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল কাউন্সিলিংও খুব একটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো এর পরবর্তী অন্য সময় হয়তো আমরা এই ফেসবুক লাইভে আমরা কোনো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো যে একজন পেশেন্ট যার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে বা তার বাড়ির লোককে আমরা কীভাবে একটা মরালি বুস্ট করতে পারি, কীভাবে আমরা তাদের বোঝাতে পারি যে আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, যে কেন আমার এটা হলো থেকে এর পরবর্তী স্টেপ কি, আমরা কি বা হোয়াট, এই জিনিসটার মধ্যে কীভাবে আমরা এগিয়ে যেতে পারি, যে হোয়াই থেকে যদি হোয়াট, এই ট্রান্সফরমেশনটা আমাদের কীভাবে হতে পারে, যে নেক্সট আমরা কি করব। তো সেই বিশ্বাস বা সেই বন্ড ডাক্তারবাবু ইনস্টিটিউশনের সাথে যখনই তৈরি হবে, তখনই আমরা একটা বলতে পারি যে হ্যাঁ, আপনার এরপরে এই ইনভেস্টিগেশন বা এই বায়োপসি বা এটা করতে হবে, এবং সেইখানে পরপর সেগুলো আমরা যদি করতে পারি, তখন কিন্তু দেখা যাবে যে আমরা এই পরবর্তী ধাপগুলো থেকে এগিয়ে যেতে পারবো, এবং সেই পরবর্তী ধাপগুলো যত তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে পারবো, তত তাড়াতাড়ি আমরা একটা ট্রিটমেন্টের দিকে এগোতে পারবো, যে এনার ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা আমাদের করা পসিবল, এবং সেক্ষেত্রে সেই ট্রিটমেন্ট করার পরেই আমরা একমাত্র বুঝতে পারি যে উনি সেই ট্রিটমেন্টে কতটা রেসপন্ড করছেন, তার টিউমারটা কতটা সেন্সিটিভ, তার বডি কতটা এটাকে টলারেট করতে পারছে। তো এই বিষয়গুলো সব কিছু একটা সঙ্গে একটা ইন্টারলিঙ্কড হয়ে রয়েছে। তো এই ইন্টারলিঙ্ক ব্যাপারটা কিন্তু একটা সিঙ্গেল একটা ভিজিটে বা একটা জায়গা থেকে তৈরি হবে না, এটা কিন্তু একটা এটা একটা যুদ্ধ, মানে একটা ক্যান্সারের ট্রিটমেন্টটা একটা যুদ্ধের মতো, অনেকটা সময় ব্যাপী একটা যুদ্ধের মধ্যে দিয়ে পড়ে। এবং আরেকটা জিনিস যেটা সবসময়, যে ব্রেস্টের লাম্প বা এরকম কিছু হলে যেটা ক্যান্সারই হবে সেটা না, অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় একটা বায়োপসি বা অপারেশন পরে আমরা জানতে পারলাম যে না, এটা ক্যান্সারের সেরকম কিছু নেই, এটার মধ্যে একটা বিনাইন বা ক্রনিক কিছু ইনফ্লামেটরি ডিজিজ বা অন্য কিছু হয়তো বেরোবে। তো সেটাও ক্ষেত্রেও কিন্তু অপারেশন বা কোনো ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট এগুলো কিন্তু দরকার পড়ে, এবং সেসব ক্ষেত্রেও আমাদের সেটাও মাথায় রাখতে হবে যে সেই ডায়াগনোসিসটা উইদাউট বায়োপসি বা উইদাউট সার্জারি অনেক সময় করাটা ডিফিকাল্ট হয়ে যায়। যেমন অনেক ধরনের ব্রেস্টের টিউমার হয়, যেমন ফাইলার্স টিউমার বলে একটা টিউমার, সেটা আপাত দৃষ্টিতে ক্যান্সারের মতো নয়, কিন্তু তারও অনেক রকম ভ্যারিয়েশন রয়েছে। তো সেসব ক্ষেত্রে আমাদের অপারেশন লাগে, এবং সেই অপারেশনের পরেই আমরা একমাত্র পুরোপুরি বায়োপসি করে বুঝতে পারি যে এক্ষেত্রে এটা ক্যান্সার, মানে বর্ডার লাইন না বিনাইন টাইপ অফ খালি ফাইলার্স টিউমার। তো এই পুরো ব্যাপারটা একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আপনাদের যখনই কোনো পেশেন্টের ক্যান্সার তার ডায়াগনোসিস হচ্ছে বা সাসপেক্ট হচ্ছে, তখন কিন্তু এই সিস্টেমের মধ্যে পেশেন্ট এবং তার বাড়ির লোককে ডাক্তারবাবুদের সাথে একসাথে আসতে হবে, এবং সেই সিস্টেমে এক এক করে পরপর স্টেপ অনুযায়ী তাদেরকে এগিয়ে যেতে হবে, যে এর পরবর্তী ধাপ কি, এর পরবর্তী ক্ষেত্রে আমরা কি করতে পারি। তো সেই হিসাবে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এই ক্যান্সারের বিরুদ্ধে এগোতে হবে, এবং এই ক্যান্সারটা যেহেতু খুব বেশি পরিমাণে এগোচ্ছে, খুব বেশি পরিমাণে আমাদের ডায়াগনোসিস হচ্ছে, সুতরাং এটা নিয়ে শুধু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ আমরা যেমন বাকি সব কিছু এগিয়ে যাচ্ছি, আমাদের ক্যান্সারের ট্রিটমেন্টও অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে, প্রিসিশন অনকোলজি আসছে, অনেক টার্গেটেড থেরাপি আসছে, ইমিউনোথেরাপি এসেছে। তো সেগুলোর মধ্যে কোন
পেশেন্টের জন্য কোনটা তার বেস্ট ট্রিটমেন্ট হবে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং সেগুলো আমাদের এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এটাই ছিল আজকের একটা বিষয় যেখানে আমরা দেখতে মানে বুঝতে পারছি যে একটা ক্যান্সার ডায়াগনোসিস বা সাসপেক্টেড যদি কোনো ক্যান্সার ডায়াগনোসিস হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এগোবো এবং কি আমাদের চিন্তা ভাবনাটা কিরকম হওয়া উচিত। আমরা শুধু শুধু ওভার থিঙ্কিং বা বিভিন্ন রকম চিন্তা ভাবনা খারাপ হয়ে যাবে, পেশেন্ট মারা যাবে বা এত খরচা করে কি করব, এই চিন্তা ভাবনাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সাধ্যমতো যেখানে আমরা ট্রিটমেন্ট করাতে পারবো সেরকম জায়গাতে আমাদের যেতে হবে, তার ফিনান্সিয়াল কাউন্সিলিং করতে হবে এবং ট্রিটমেন্টের ইন্টেনশন জানতে হবে এবং ডাক্তারবাবুর সাথে কথা বলতে হবে। কোনো রকম যদি কোনো সমস্যা বা কোনো রকম কোনো যদি কোয়ারি থাকে সেগুলো কিন্তু আমাদের কথা বলেই একমাত্র বার করতে হবে যে ওনারা কি বুঝছেন। সবকিছু কিন্তু মানে আমরা এখন ইনফরমেশন সব জায়গায় রয়েছে, কিন্তু যারা এক্সপিরিয়েন্স, যারা এই ক্যান্সার ট্রিটমেন্ট অনেক বছর ধরে করছেন তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু সবসময় আমরা একটা ইনফরমেশন ওই নেট থেকে দেখে বা এগুলোর থেকে দেখে বিচার করতে পারি না। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লিনিক্যাল জাজমেন্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে তারপর আমাদের ঠিক করতে হয় যে এই ট্রিটমেন্টটা আমরা করবো না, কিভাবে এগোবো। কারণ হয়তো একটা গাইডলাইন অনুযায়ী সবাই চলে, কিছু কিছু জিনিস গাইডলাইন অনুযায়ী আমাদের মানে প্রোটোকলাইজ এভিডেন্স বেস মেডিসিন, কিন্তু স্টিল একটা ক্লিনিক্যাল জাজমেন্ট এবং ক্লিনিক্যাল একটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, যেটা একমাত্র এক্সপিরিয়েন্স এবং এখান থেকে আমরা বুঝতে পারি যে কার ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা সুটেবল হতে পারে নাও হতে পারে। যদিও এটা একটা প্রবাবিলিস্টিক একটা অ্যাটিচিউড যে কীভাবে আমরা এগোবো বা কীভাবে এগোবো না, স্টিল এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা বিশেষত্ব রয়েছে। সুতরাং সব কিছু একটা ইনফরমেশন রিলেটেড নয়, ইনফরমেশন একটা ডেফিনেটলি একটা পার্ট, এর সাথেও ক্লিনিক্যাল জাজমেন্ট এবং তার একটা এক্সপিরিয়েন্স এটা কিন্তু ম্যাটার করে। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো রকম কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে ডেফিনেটলি আমাকে এই ফেসবুক পেজেও লিখে পাঠাতে পারেন বা আমাকে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রে আমি আবার অন্য ফেসবুক লাইভ প্রোগ্রাম নিয়ে আমি আবার হাজির হব। কোনো কোশ্চেন কিছু কোনো আমরা দেখতে পাচ্ছি না, কিছু কোশ্চেন নেই, দেখা যাচ্ছে কিছু। তো এটাই ছিল আজকের প্রোগ্রাম। তো আপনাদের কোনো মতামত বা কিরকম কি লাগবে সেটা আমাদেরকে লিখে জানান এবং এই সম্বন্ধে যদি কোনো আপনাদের জানার থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট করুন এবং সেক্ষেত্রে আমি তাহলে পরবর্তী সময় আবার সেই বিষয়গুলো নিয়ে বা সেরকম আলোচনা আমরা আবার করতে পারি। তো নমস্কার, শুভরাত্রি।